আমিও আমার বউয়ের কাছে অবহেলিত, আর তোরাও চিমটি। ঘুরে আবারও আলোর দিকে তাকায়। তারপর গিয়ে আলমারি খুলে একটা বক্স বের করে সেটার ভেতর থেকে আর একটা ছোট্ট বক্স বের করে এনে আলোর মুখোমুখি বসে। আলো শামিনের দিকে তাকিয়ে আছে। শামিন হাতের ছোট বক্সটা খুলতে খুলতে আলোর চোখের দিকে তাকায়। বক্সের শামিনের মায়ের সেই বালা দুটো। আলো বালা দুটোর দিকে তাকিয়ে থাকে। এগুলো সে খুলে শামিনের হাতে দিয়ে গিয়েছিল সেদিন। শামিন আলোর ডান হাত ধরে একটা বালা পরিয়ে দিয়ে অপর হাতেও আর একটা বালা পরিয়ে দিয়ে বলে, আমার চোখে দেখা সবথেকে বিশুদ্ধ একজন নারীর স্মৃতিচিহ্ন আমার চোখে দেখা আরেকজন বিশুদ্ধ নারীর হাতে পরিয়ে দিলাম। এই পর্যন্ত বলে একটু থেমে আবারও বলতে শুরু করে, এই দুটো কখনো খুলবে না হাত থেকে, অনুরোধ তোমার প্রতি। আলো কিছুক্ষণ হাতের দিকে তাকিয়ে থেকে শামিনের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। শামিন এক পলক আলোকে দেখে মজা করে বলে ওঠে, কি ব্যাপার, অস্বাভাবিক চুপচাপ কেন? রেঞ্জ দেখছি স্ক্রু বেশ ভালো করেই টাইট দিয়ে দিয়েছে। আলো অবাক হয়ে বলে, মানে কিসের রেঞ্জ? রেঞ্জ তোমার বাবা, আমার শ্বশুর, তাকে এনেছিলাম তোমার স্ক্রু টাইট দিতে। সে তার কাজ ঠিকঠাক মতো করেছে দেখছি। আলো অন্যদিকে তাকিয়ে থেকে শামিনের কথায় পাত্তা না দিয়ে শামিন বলতে থাকে, মন খারাপ করে থাকবে দেখে বাবাকে ভাইদের নিয়ে এলাম, একটা ধন্যবাদ তো পেতেই পারি। ধন্যবাদ। আলো কপাল কুঁচকে ক্যাটকাট করে বলে। শামিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এইভাবে দিলে একটা চড় মেরে দিতে এর বদলে না হয়? আলো গম্ভীর কণ্ঠে বলে ওঠে। মন পেতে এসব করছেন? শামিন ম্লান হাসে, তারপর বলে, না, মন চুরি করতে এসব করছি। চুরি করতে না পারলে ডাকাতি করব। হ্যাঁ, ওই একটা কাজই তো আপনি ভালো পারেন, লুটোরাজ। কাট বলে ওঠে আলো। ব্যাস এই কথাটাই শামিনের মেজাজ খারাপ করে দিতে যথেষ্ট। কিন্তু শামিন হাত মুঠি করে চোখ বন্ধ করে ফেলে। বড় বড় নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে নিজেকে নিজে বলতে থাকে, কন্ট্রোল শামিন ইয়াসার মির্জা, কন্ট্রোল প্লিজ, রাগ উঠিস না। আলো অবাক হয়ে শামিনকে দেখে বলে, বিড়বিড় করে কি বলছেন? কাকে গালাগাল দিচ্ছেন? গালাগাল ওসব তো তুমি ভালো জানো। আলো চুপ হয়ে যায়। শামিন আলোকে দেখতে থাকে। কমলা রঙের শাড়িটা কত সুন্দর লাগছে মেয়েটির গায়ে। শাড়িটার সৌন্দর্য মেয়েটিকে সুন্দর করে তুলেছে নাকি মেয়েটির সৌন্দর্য শাড়িটার গায়ে ছেয়ে গিয়েছে বুঝতে পারছে না শামিন। আলো কপাল কুঁচকে শামিনের দিকে তাকাতেই শামিন চোখ সরিয়ে নেয়। আলো দৃঢ়ভাবে বলে, সুযোগ চেয়েছেন, সুযোগ দিয়েছি। আগে নিজেকে প্রমাণ করে দেখান। মনে রাখবেন, স্ত্রীর মন পাওয়ার আগে তার শরীর কামনা করা পুরুষদের আমি ঘৃণা করি। শামিন কি বলবে বুঝতে পারছে না। সে যে তার স্ত্রীর শুধুমাত্র শরীর কামনা করে না, তার চেয়ে তার স্ত্রীর মনটাও পেতে হবে, এই কথাটা এখনো ওই অবুঝ মেয়েটা বুঝলো না। এত যুদ্ধ তবে কেন করলো শামিন? শরীর তো বহু আগেই পেতে পারত। কিভাবে মুখের উপর কাট বলে দিল ওই অভদ্র মহিলা? শামিন কি তাকে ছুঁয়ে ফেলতো নাকি আজ? খুবই অভদ্র এই মহিলা। মুখে কোনো লাগাম নেই। আলো বলতে থাকে। বুঝতে পেরেছেন? শামিন কিছু না বলে মাথা নাড়ায়। তারপর নিচু স্বরে বলে, জি। তাহলে নিজেও সময় নিন এবং আমাকেও সময় দিন। আলো কথাগুলো বলে শেষ করার আগেই শামিন বলে ওঠে, সিম্পল কথা সিম্পল ভাবে বলো, ধমকে কেন বলছো? আলো চুপ করে থাকে। শামিন এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলে, বলছিলাম আমি কি ডিভানিশ হব, মানে? আলো রাগি চোখে তাকিয়ে আছে। শামিন একটা ঢোক গিলে ফেলে, তারপর কাচুমাচু মুখ করে বলে, 2 মাস ডিভানে শুয়ে শুয়ে মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছে আমার। আলো শামিনের দিকে কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থাকে। তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বিছানার মাঝামাঝি দুটো কোলবালিশ দিয়ে বিছানা ভাগ করে নিন। অনেক উদার তুমি আসিয়া। বিড়বিড় করে বলে শামিন বাধ্য ছেলের মতো আলমারি থেকে বিশাল সাইজের দুটো কোলবালিশ বের করে এনে বিছানার মাঝখানটাতে রাখে। তারপর আলোকে বলে, তুমি কোন পাশটা নিতে চাও? আলো বিছানার দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ, যেন সে বুঝে উঠতে পারছে না তার কোন পাশটা নেওয়া উচিত। তাড়াতাড়ি বলো, আমার ঘুম পাচ্ছে।
শামিন বলে। আলো ডান পাশটা দেখিয়ে বলে, আমি এই পাশে থাকবো। ওকে। উত্তর দিয়ে শামিন অপর পাশে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ে। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলমারি থেকে একটা নর্মাল সুতি শাড়ি বের করে ওয়াশরুমে ঢোকে। শাড়িটা পাল্টানোর সময় তার কানে হাসির শব্দ পৌঁছয়। ঘরের ভেতর শামিন হাসছে। অদ্ভুত, এত বিশ্রীভাবে রাক্ষসীর মতো ঘর কাঁপিয়ে হাসছে কেন? শরীরে শাড়ির আঁচল জড়িয়ে সে বেরিয়ে আসে। শামিন গা দুলিয়ে হাসছে, মনে হচ্ছে বিছানাটাও কাঁপছে। আলো কৌতূহলী হয়ে তাকে দেখছে। শামিনের হাতে কিছু একটা আছে, সেটার দিকে তাকিয়ে বারবার পাগলের মতো হাসছে। আলো তাকিয়ে আছে শামিনের দিকে। স্বভাবে বদ হলেও লোকটার হাসি সুন্দর। হাসলে মনে হয় যেন কত মাসুম একটা লোক, কত সহজ সরল একটা লোক। শামিন আলোকে দেখতে পেয়ে আরো চড়ে চড়ে হাসতে থাকে। আলোর মেজাজ খারাপ হয়ে যায়। ধমকের সুরে বলে, রাক্ষসের মতো হাসছেন কেন? শামিন বহু কষ্টে হাসি থামিয়ে তার হাতের ছবির অ্যালবামটা আলোর দিকে তুলে ধরে। ওটা আলোর ছোটবেলার ছবির অ্যালবাম। আলো তার ছোটবেলার ছবি দেখে লজ্জায় কুঁকড়ে যায়। একটা ছবিতে তার নাক বেয়ে সর্দি পড়ছিল, আর একটা ছবিতে আলোর বেল মাথা। আতায়ুর আলম মজা করে ছবি দুটো তুলে রেখেছিল। শামিন আবারও হাসতে থাকে। আলোর লজ্জা রাগে পরিণত হয়। রেগে মেগে বলে, কোথায় পেয়েছেন এগুলো? আনিয়েছি তোমার ভাইদের দিয়ে। তোমার সব প্রয়োজনীয় প্রিয় গোপনীয় জিনিস সব কিছু এখন আমার হেফাজতে। অ্যালবামের আর একটা পাল্টা উল্টে আবারও হাসতে শুরু করে শামিন। এই ছবিতে আলো মুরগির ঠ্যাং চিবুচ্ছিল। ভয়ঙ্কর পর্যায়ের কুশ্রী একটা ছবি। শামিন বুকে হাত দিয়ে হাসতে থাকে। হাসতে হাসতে বুকে ব্যথা হয়ে গেল। আলো তেড়ে যায়। ওটা দিন দিন বলছি। শামিন অ্যালবামটা পিছনে সরিয়ে হাসতে হাসতে বলে, দেব না। ইয়াসার মির্জা, ওটা আমার পার্সোনাল জিনিস। ধমকের সুরে বলে ওঠে আলো। এটা আমার পার্সোনাল বউয়ের পার্সোনাল জিনিস। ঠান্ডা গলায় বলে শামিন। আলো থাবা মেরে নিতে যায় অ্যালবামটা। শামিন দিতে নারাজ। এক প্রকার হাতাহাতি লেগে যায় দুজনের মধ্যে। একসময় আলো কিছুটা সফল হয় অ্যালবামটা নিজের দিকে টেনে নিতে, কিন্তু তৎক্ষণাৎ শামিন হ্যাচকা টান মারতেই অ্যালবাম সহ আলো পড়ে যায় শামিনের গায়ে। হুট করে আলো পড়ে যাওয়ায় শামিন টাল সামলাতে না পেরে নিজেও পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় শামিনের চোখ দুটো রসগোল্লা সাইজের মতো বড় বড় হয়ে যায়। আলোর মাথা তার বুকে ঠেকে গিয়েছে। চুলের খোপা খুলে শামিনের মুখের উপর ছড়িয়ে আছে। ধীরে ধীরে হাত দিয়ে আলোর চুলগুলো সরিয়ে দেয়। আলো স্তব্ধ হয়ে গিয়েছে। কানে শামিনের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে। তড়িঘড়ি করে উঠে বসে ছবির অ্যালবাম আঁকড়ে ধরে মাথা নিচু করে বসে থাকে আলো। শামিন ধীরে ধীরে উঠে বসে আলোর নিচু করে রাখা মুখটার দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়। আলোকে আর অস্বস্তিতে ফেলতে চায় না, তাই সেখানে দাঁড়িয়ে না থেকে হন হন করে বারান্দার দরজা খুলে সেখানে চলে যায়। বিছানার ওপর আলো কিছুক্ষণ থম মেরে বসেছিল। ধীরে ধীরে সেও উঠে দাঁড়ায়। অ্যালবামটা আলমারিতে তুলে রেখে চুপচাপ বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে থাকে, গায়ে চাদর টেনে। দীর্ঘক্ষণ বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে সে। একটু আগের ঘটনা মনে করে এখন মুচকি মুচকি হাসছে। সৃষ্টিকর্তা তার প্রতি বরাবরই সদয়। বউ না চাইতেও বুকে এসে পড়ে। আহা, কি কপাল তার! একা একা কিছুক্ষণ হেসে নিয়ে আবারও চেহারায় গাম্ভীর্য ফিরিয়ে আনার চেষ্টা করে শামিন। তারপর ঘরের ভেতরে গিয়ে বারান্দার দরজা লাগিয়ে দেয়। ঘুরে বিছানার দিকে তাকিয়ে দেখে আলো ওদিকে ফিরে শুয়ে আছে। সম্ভবত ঘুমিয়ে গিয়েছে। শামিনও ধীরে ধীরে নিজের জায়গায় শুয়ে পড়ে। কিছুক্ষণ এপাশ ওপাশ করে আবারও উঠে বসে। আশ্চর্যজনকভাবে এই ঘরে ঢোকার আগে চোখে গোটা রাজ্যের ঘুম ছিল। এখন সেই ঘুম নেই। বুকে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এখনো বিশ্বাস হচ্ছে না তার আছিয়া তার বিছানায় ঘুমিয়ে আছে। মাঝখান দুটো কোলবালিশ একটার উপর আর একটা সাজিয়ে রাখা। এই দুটো মাঝখান থেকে সরতে কতটা সময় নেবে কে জানে। তবে স্বামী ইয়াসার মির্জা তার ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিতে প্রস্তুত। তার জীবনে আপাতত একটাই স্বস্তির ব্যাপার,
আছিয়া তাকে তার মন জিতে নেওয়ার নমিনেশন দিয়ে দিয়েছে। এখন তাকে জিততেই হবে। মন জয় করার নির্বাচন, কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচন, তবুও জেতাটা সহজ নয়। এমনভাবে এসে জিততে চায় আছিয়াকে যে আছিয়া যেন নিজে এসে তাকে জয়ী ঘোষণা করে জয়ের মালা পরিয়ে দেয় তাকে। শামিন কথাগুলো ভাবতে ভাবতে মৃদু হাসে। আবারও তার কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে যায়। কতটা নাস্তানাবুদ হয়েছে ওই মেয়েটা। চেহারাটা দেখার মতো ছিল। মাথা ঘুরিয়ে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে ওঠে, আজকের জন্য অতটুকু যথেষ্ট আসিয়া, আমি কৃতজ্ঞ তোমার প্রতি। আলো শামিনের থেকেও বিরক্ত হয়ে বলে। কলিং বেল টিপে চোখে মুখে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে শামিন। কিছুক্ষণ পরে দরজা খুলে দেয় আলো। শামিন মুখে চকারান্ত শব্দ করে বলে, বড্ড কেয়ারলেস তুমি। স্বামীর বাড়ি ফেরার সময় হয়েছে আর তুমি স্টার জলসা নিয়ে ব্যস্ত। এত করে কলিং বেল টিপছি, দরজা খোলার নামই নেই। ফালতু কথা বলবেন না। কে স্টার জলসা নিয়ে পড়ে আছে? আমার জীবনটা কি স্টার জলসার সিরিয়ালের থেকে কম কিছু? জীবনটা বরবাদ হয়ে গিয়েছে আমার আপনার মেয়েদেরকে সামলাতে গিয়ে। শামিন আলোকে সরিয়ে দিয়ে বলে, সরো তুমি সামনে থেকে। কই দেখি আমার প্রিন্সেসরা কোথায়? দূর থেকে ছোট ছোট দুজন পরীর মতো নয়, বরং দুটো পরী দৌড়ে এসে তাদের বাবাকে আঁকড়ে ধরে। দুজনের চোখে পানি ছলছল করছে, ঠোঁট উল্টিয়ে রেখেছে। শামিনের মাথায় রাগ উঠে যায়। উৎকণ্ঠা নিয়ে বলে, উমা, আমার মায়েরা কাঁদছে কেন? কে কি বলেছে ওদের? কার এত বড় সাহস? আলো পাত্তা না দেওয়ার মতো করে বলে, আমার এত বড় সাহস? তুমি? তোমার সাহস কি করে হয়? কি করেছো ওদের? মেরেছি ঠাস ঠাস করে দুই গালে, দুটোর গালে মোট 4টা। কাট কাট বলে আলো। শামিন চোখ রাঙিয়ে বলে, সাহস কি করে হয় তোমার? কোন সাহসে এমন কাজ করলে? যে সাহসে আপনাকে চড় মেরেছিলাম একদিন। শামিন তার মেয়েদের আগলে নিয়ে তাদের চুমু দিতে থাকে। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, কি করেছিল ওরা? কেন মেরেছো? একজন আরেকজনের চুল ছিঁড়ছিল, টেনে থুতু দিচ্ছিল। শামিন তাচ্ছিল্যের সাথে বলে, সব তো তোমার থেকেই পেয়েছে। এখন আমি তোমার দুই গালে দুটো দেই? আলো ভেঙচি কেটে কপাল কুঁচকে চলে যায়। শামিন বিড়বিড় করে বলে, বেয়াদব মহিলা, স্বামীকে একটু মান দিতে চায় না। বাচ্চাদের কোল থেকে নামিয়ে আলোর দিকে এগিয়ে যায় শামিন। কপাল কুঁচকে আলো টেবিলে খাবার বাড়ছিল। পেছন থেকে জড়িয়ে ধরে মৃদু স্বরে শামিন বলে, রাগ করলে? না, ছাড়ুন আমায়। বাচ্চাদের সামনে স্ত্রীর গায়ে হাত তোলার হুমকি দিচ্ছেন, খারাপ লোক। শামিন আলোকে ঘুরিয়ে নেয়, দুই গালে হাত রেখে বলে, কখন তোমাকে মারার কথা বললাম? এই মাত্রই তো বলছেন আমার দুই গালে দুটো দিবেন। শামিন হাসে, তারপর বলে, দুই গালে দুটো দেবো বলেছি, কি দেবো তা তো বলিনি। আলো সরু চোখে তাকিয়ে বলে, কি দেবেন? শামিন কয়েক পলক আলোর দিকে তাকিয়ে বলে, দেখাচ্ছি। কথাটি বলেই শামিন ঠোঁট বাড়িয়ে দেয়। আলো লজ্জা পেয়ে মুখ ঢেকে ফেলে। ঝনঝন আওয়াজে শামিন চোখের পাতা মেলে তাকায়। চোখের রাজ্যের ঘুম শব্দটা কানের ভেতরে যন্ত্রণার সৃষ্টি করছে। কিছু মুহূর্ত সময় নিয়ে সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। এতক্ষণ সে স্বপ্ন দেখছিল তবে? বিরক্তিতে শামিন মাথা ঘুরিয়ে তাকায়। তখনও ঝনঝন শব্দ হচ্ছিল। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিল শামিন, মাঝপথে ভেঙে গেল। চুমুটাও দিতে পারল না। বিরক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়েছে। ঘুম ঘুম চোখে উঠে বসে মাথা ঘুরিয়ে তাকায়। দেখে আলো আলমারির কাছে দাঁড়িয়ে মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। শামিন ঘুম ঘুম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, তোমার কোনো অধিকার নেই এভাবে অন্যের স্বপ্ন ভাঙার। ভাঙচুর করছিলে কেন? আলো শামিনের দিকে এক পলক তাকিয়ে ঝুঁকে নিচে পড়ে থাকা স্টিলের বক্সটা হাতে তুলে নেয়। শামিন বলতে থাকে, কি হলো? কি করছো? আলো হাতের বক্সটার দিকে তাকিয়ে বলে, এটা কি? ওটার মধ্যে তোমার গয়না। আলো বক্সটার দিকে তাকিয়ে আছে। শামিন বিরক্ত হয়ে বসে থাকে। আর চোখে আলোকে দেখে বিড়বিড় করে বলে, আমার সুখ দেখতে পারে না এই ভদ্র মহিলা।
আলো স্বামীনের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, বিড়বিড় করে কি বলছেন? তোমাকে গালাগাল দিচ্ছি, এত সুন্দর একটা স্বপ্ন ভেঙে দিলে তাই। বক্সটা আলমারিতে তুলে রেখে গম্ভীর কণ্ঠে আলো বলে ওঠে, তা কি এমন স্বপ্ন দেখছিলেন আপনি যে সেটা ভেঙে যাওয়াতে আমাকে এত কথা শোনাচ্ছেন? গা থেকে চাদর সরিয়ে মেঝেতে পা রাখে স্বামীন। হাই তুলে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতেছে, ট্রফির গায়ে অধিনায়ক চুমু খেতে যাচ্ছিল, এটাই দেখেছি। তুমি চুমুটা আর খেতে দিলে না তাকে। কত অমানবিক তুমি, ভালো কিছু তোমার সহ্য হয় না। কথাটা বলে স্বামীন হেলে দুলে ওয়াশরুমে ঢোকে। আলো চুপচাপ কপাল কুঁচকে দাঁড়িয়ে থাকে। কি আজব এই লোক, বাংলাদেশ সেদিন ম্যাচ হেরে বাড়ি ফিরেছে আর সে এখনো ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখছে। ভাবি আসবো? সিতারা খালা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আলো ঘুরে দাঁড়িয়ে বলে, এসো। সিতারা খালা আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বলে, আপনি তো গোসল করেননি, গোসল করে নিচে আইসেন ভাবি। মেজু ভাবি আপনার জন্য অপেক্ষা করছে। তার বাপের বাড়ি থেকে লোক এসেছে আপনাকে দেখবে। আলো তৎক্ষণাৎ বলে, চলো, আমি ফ্রেশ হয়েছি। সিতারা খালা অবাক হয়ে বলে, গোসল করবেন না? আলো বিরক্ত হয়ে বলে, গোসল করানোর জন্য উঠে পড়ে লেগেছো কেন সকাল সকাল? পরক্ষণেই সিতারা খালার কথার অর্থ ধরতে পেরে আলো তেতে ওঠে। চলো নিচে চলো, বেশি কথা বলবে না। মুখ অন্ধকার করে চলে যায়। বড় ভাইজানে কোন মেয়েকে এনেছে সেই ভালো জানে। এই মেয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই। নিস্তলার লিভিং রুমে ঋতুর বাবা নফাজ্জল করিম বসে আছে। সে একটা কাজে শহরে এসেছিল, তাই মেয়ের বাড়িতে এসেছে। আলো নিচে নেমে লিভিং রুমের দিকে এগিয়ে যায়। ঋতু উঠে দাঁড়িয়ে আলোকে বলে, ভাবি, আমার বাবা। আলো মুখ হাসি হাসি করে বিনয়ী ভঙ্গিতে সালাম দেয়। মোফাজ্জল করিম সালামের জবাব দিয়ে আলোকে বলে, মা বসো। আলো জি বলে বসে পড়ে। তোমাকে মৃত্যুর মায়ের দেখার খুব শখ ছিল মা। ইয়াসারার বাবার জন্য কত প্রস্তাব দেখিয়েছে আমাদের এলাকায়, ইয়াসারার বাবাকে রাজি করাতে পারেনি কখনোই। তার মৃত্যুর মা খুবই আগ্রহী ইয়াসারের বউ দেখার জন্য, কিন্তু কপাল বরাবরের মতোই অসুস্থতা তাই আসতে পারেনি, কখনোই আসবেও না। আলো চুপ করে থেকে বলে, বাড়িতে গিয়ে ঋতুকে ভিডিও কল দিবেন, আমি ওনার সাথে কথা বলবো চাচা। মোফাজ্জল করিম খুশি হয়। বড়লোকের বউ ভেবেছিল কথাবার্তায় অহংকারী হবে। আলোকে যথেষ্ট বিনয়ী মনে হচ্ছে। সে তার পাশ থেকে একটা প্যাকেট উঠিয়ে আলোর দিকে ধরে বলে, তোমার জন্য একটা শাড়ি এনেছি মা, গরিব মানুষ তো, স্থান উপহার দেওয়ার মতো সামর্থ্য তো নেই। আলো কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। মুহূর্তেই কাটিয়ে নিয়ে বলে, আমি খুব খুশি হয়েছি চাচা, আমি শাড়ি খুব পছন্দ করি। খাবার টেবিলে মোফাজ্জল করিমকে নিজের হাতে পরিবেশন করে খাওয়াই আলো। ঋতু যথেষ্ট স্বস্তি পাচ্ছে আলোর এমন স্বাভাবিক আচরণে। এখন ভাইয়াকে পুরোপুরি মেনে নিলেই হয়। ঋতু তাহলে অনেক বড় চিন্তা থেকে মুক্তি পাবেন। স্বামীন এখনো নিচে নামেনি। শেভ করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিছানায় মটকা মেরে পড়েছিল। আজ নতুন হাই স্কুল নির্মাণের প্রকল্প সংক্রান্ত ঝামেলা সামলাতে হবে, অথচ শরীরটা অলস হয়ে পড়ে আছে। নিচে নাস্তা করতে পর্যন্ত যায়নি। আলো সেই কখন নিচে গিয়েছে, এখনো ফেরেনি। নিশ্চয়ই এখনো খাচ্ছে। অনেক খায় এই মেয়ে, কিন্তু ওর ওজন এত কম কেন? খাবারগুলো কোথায় যায়? কিছুক্ষণ বসে থেকে স্বামীর বারান্দায় চলে যায়। বারান্দায় হাঁটাহাঁটি করে অলসতা কাটাবে সে। ঘরে ঢুকে আলো হাতের শাড়ির প্যাকেটটা আলমারিতে তুলে রাখতে যাবে, তখনই পেছন থেকে ঋতু বলে ওঠে, ভাবি, আলো ঘুরে তাকায়। ঋতু এগিয়ে গিয়ে বলে, একটা আবদার করব? আলো অবাক হয়ে বলে, কি আবদার? যদি কিছু মনে না করো, বাবা যে শাড়িটা তোমাকে দিয়েছে সেটা একটু পরবে। বাবা দেখে গেলে খুব আনন্দিত হতো। শাড়িটার দাম 1500 টাকা। বাবা আসলে হীনমন্যতায় ভুগছে এত কম দামি শাড়ি দিয়ে। কি বলো তো, মাকে সপ্তাহের যে ইঞ্জেকশনটা দিতে হয় তার দামই 1500 টাকা। আলো কিছুক্ষণ ঋতুর দিকে তাকিয়ে থেকে বলে, তুমি গিয়ে চাচার সাথে গল্প করো, আমি শাড়িটা পরে আসছি।
ঋতু কৃতজ্ঞ চোখে আলোকে দেখে চলে যায়। আলো এদিক ওদিক তাকিয়ে শাড়িটা বের করে ওয়াশরুমে ঢোকে। সকালের রোদ পেয়ে স্বামীনের অলসতা কেটে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে বাগানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দোতলার বারান্দা থেকে পোনা চাচাকে ডেকে বাগানের ফুল গাছে পানি দেওয়ার ব্যবস্থা করতে বলে ঘরে চলে যায়। দরজার দিকে তাকিয়ে দেখে দরজা ভিজিয়ে রাখা। আছিয়া এখনো ফেরেনি। নিজেই খাচ্ছে, স্বামী নাস্তা করুক বা না করুক তাতে তার কি? সুযোগ দিয়েছে, এটাই তো অনেক। জগৎ উদ্ধার করে দিয়েছে মহারানী। বিড়বিড় করে বলে স্বামীন আলমারি থেকে নতুন একটা পাঞ্জাবি বের করে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। দরজা ঠেলে ভেতরে ঢুকে সে স্তম্ভিত হয়ে যায়। আলো তার দিকে বোকার মতো তাকিয়ে আছে। স্বামীনও কয়েক মুহূর্ত বোকার মতো তাকিয়ে থেকে বেরিয়ে আসে। শাড়ির আঁচল ঠিক করে আলো রেগে মেগে বেরিয়ে এসে স্বামীনকে বলে, কমন সেন্স নেই কেন? তুমি দরজায় সিটকিনি লাগিয়ে নিতে পারোনি? সিটকিনি কেন থাকে দরজায়? আলো ক্ষেপে যায়। সিটকিনিটা যে কাল লাথি মেরে ভেঙে ফেলেছিলেন সেটা কি ঠিক করেছিলেন? দরজা ঠিকভাবে লাগানো যাচ্ছে না। স্বামীন থতমত খায়। তাই তো, সেটা তো ঠিক করাই হয়নি। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, সিটকিনির ব্যাপারে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করলে না? আমি এই শহরের মেয়র, একটা মাথায় কত কিছু মনে রাখবো। আলো বিরক্ত হয়ে চেঁচিয়ে বলে, নিজের ভুলের দোষ আমার ঘাড়ে দিবেন না। সকালে ওয়াশরুমে গিয়ে দেখেননি সিটকিনিতে সমস্যা তখন ছিল তো না, ঠিক ছিল। আলগা হয়ে যাচ্ছিল। হয়েছে, নাও স্টপ। চেঁচিয়ে কথা বলবে না। সবাইকে জানিয়ে দিও না আমি তোমাকে শাড়ি চেঞ্জ করার সময় দেখে নিয়েছি। আলোর গায়ে আগুন ধরে যায় কথাটি শুনে। আলোর অগ্নিমূর্তি দেখে স্বামীন ভয় পেয়ে বলে, কিছু দেখিনি আমি, কিছু না। আমি বলতে চেয়েছি, চেঁচিয়ে এসব বললে মানুষ অমন ভাববে। প্লিজ রাগ করো না। আপনি সাংঘাতিক লোক। আপনাকে যদু মধু ভাবলে ভুল হবে। আলো ঠান্ডা গলায় বলে। স্বামীন আলোর দিকে তাকিয়ে থাকে। আলো বলতে থাকে, আপনার আচরণ দেখেই মনেই হয় না আপনার বয়স 32 বছর। কেন, কি আচরণ করি আমি? আলো কিছু না বলে চলে যেতে নিলেই স্বামীন খপ করে আলোর হাত টেনে ধরে। আলো স্বামীনের মুখের দিকে তাকায়। স্বামীন বলতে থাকে, শুধু আমাকেই দোষী করবে তুমি? তোমার জায়গায় আজ আমি ওয়াশরুমে থাকলে, তুমি যদি অ্যাক্সিডেন্টলি ওভাবে ঢুকে যেতে, তাহলে তো বলতে আমি ইচ্ছে করে ওয়াশরুমের দরজা খোলা রেখেছি, যাতে তুমি আমার সব কিছু দেখে নাও। আলো স্বামীনের কথায় হতভম্ব হয়ে যায়। স্বামীন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোমার স্বভাবের ভুলটা ধরিয়ে দিলাম আসিয়া, শুধু অন্যের দোষটাই দেখো তুমি। যাই হোক, আজ সত্যি আমার ভুল ছিল। ওয়াশরুমে ঢোকার আগে নক করে বলা উচিত ছিল। শুনছেন, কেউ কি ওয়াশরুমে আছেন? নাটকীয় ভঙ্গিতে কথাগুলো বলে স্বামীন। আলো কিছু বলতে নেয়। স্বামীন আলোকে কিছু বলার সুযোগ না দিয়ে পাঞ্জাবি হাতে ওয়াশরুমে ঢোকে। আলো চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মোফাজ্জল করিমের কাছে যায়। নাস্তা সেরে কিছুক্ষণ মোফাজ্জল করিমের সাথে কথা বলে স্বামীন রুমের দিকে পা বাড়ায়। বাইরে যাওয়ার আগে একটু বউয়ের মুখ দেখবে না? কিন্তু সমস্যা হচ্ছে ঝগড়া লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে বাড়ি থেকে বেরোনোর আগে ঝগড়া করতে চায় না। ঘরে ঢুকে চুপচাপ নিজের টেবিলের কাছে গিয়ে ল্যাপটপ বের করে কিছুক্ষণ কিছু একটা দেখে। আলো বিছানায় চুপচাপ বসেছিল। স্বামীন আধ চোখে বেশ কয়েকবার আলোকে দেখে। তারপর আয়নার সামনে গিয়ে গায়ে পারফিউম মাখতে থাকে। কিছুক্ষণ পর স্বামীনকে অবাক করে দিয়ে আলো বলে ওঠে, সরি। স্বামীন অবাক এবং অবাক হয়ে যায় আলোর মুখে সরি শব্দটা শুনে। সে অবাক চোখে আলোর দিকে তাকায়। আলো নিচু স্বরে বলে, তখন ওভাবে আপনাকে ব্লেম করা ঠিক হয়নি। দোষ আসলে কারো ছিল না। স্বামীন আনন্দিত হয়ে যায় তার ছোকরুটে বউয়ের এমন নমনীয় রূপ দেখে, কিন্তু সে কণ্ঠ গম্ভীর রেখে বলে, ইটস ওকে। আলো চুপচাপ বসে থাকে। কথা আগে বাড়াতেই স্বামীন গলা খাকারি দিয়ে বলে, আমার বইয়ের লিস্টটা দিও, আনিয়ে দিব। সেমিস্টার ড্রপ দেওয়ার তো কোনো মানে হয় না। সবাই বলবে স্বামী ইয়াসার মির্জার বউ ফেলু, আদু ভাইয়ের ছোট বোন আদুরি আপা। এটা কিভাবে মানা যায়? আলো চুপচাপ। স্বামীন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এভাবে গুটিয়ে নেওয়াটা তো কোনো সমাধান না আলো। দুর্ঘটনা সবার সাথেই হয়, তাই বলে বারবার হতেই থাকবে এমন তো কোনো কথা নেই, তাই না? আলো নিশ্চুপ। স্বামীন কয়েক মুহূর্ত আলোকে দেখে তার মুখোমুখি বসে। তারপর মৃদু স্বরে বলে,
লাইফে নেগেটিভ ঘটনা ঘটতেই থাকবে আলো। জীবনের একটা অংশ সেসব। আমরা এড়িয়ে যেতে পারবো না। না, আমাদের সেই ক্ষমতা আছে। যেটা আমাদের ক্ষমতার মধ্যে রয়েছে সেটা হলো ওই সকল নেগেটিভ জিনিসগুলোর মধ্যে থেকে পজিটিভ কিছু বের করে নিজেকে স্বস্তি দিয়ে লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আলো স্বামীনের দিকে মুখ তুলে তাকায়, অস্ফুট স্বরে বলে, অ্যাসিড অ্যাটাকের মধ্যে কি পজিটিভ ছিল? পজিটিভ ছিল না, ভাবতে হবে। অ্যাসিড তোমার মুখে পড়েনি, গায়ে লেগেছে মাত্র, এটাই পজিটিভ কিছু। ঠিক যেমন আমার সেদিন বিয়ে হয়েছিল, রেপ তো হয়নি, তেমন পজিটিভ কিছু। স্বামীনের মাথায় প্রচণ্ড রাগ উঠে গেলেও সে চেহারায় তা প্রকাশ করে না। ম্ল্যান হেসে আলোর একটা গালে হাত রেখে মৃদু স্বরে বলে, না, কেউ আমার লাইফে শত্রু হিসেবে এসে তোমার জীবনটা আলোকিত করে দিয়েছে, তেমন পজিটিভ কিছু। আলো চুপ করে থাকে। স্বামীন গাল থেকে হাত সরিয়ে উঠে দাঁড়ায়, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। আলো বসে বসে ভাবে এই মাত্র সে স্বামীনের মেজাজ খারাপ করে দেওয়ার মতো একটা কথা বলে ফেলেছে। এই লোকটা কোনো রিয়্যাক্ট করলো না কেন? ডক্টর রুবি ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ শামিন, বলো। আন্টি, সেদিন সাইকিয়াট্রিস্টের কথা বলেছিলেন, ওনার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, কাইন্ডলি ব্যবস্থা করবেন? কেন নয়, তবে বলো তো কি হয়েছে। তেমন কিছু না আন্টি, আপনি যেরকম বলেছিলেন তেমন আচরণ করছে, গুটিয়ে থাকছে। সময় দাও ওকে, হয়তো সেরে উঠবে। না, আপনি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, আমি আলোকে নিয়ে ওনার বাসায় যেতে চাই, চেম্বারে নয়। আমার বউ যদি জানতে পারে তাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি তাহলে আমার নতুন সংসারে আগুন লেগে যাবে। ওই মেয়েকে আপনি চিনেন না আন্টি, খুব আত্ম অহংকারী। সাইজে অতটুকু হলে কি হবে, ওর আকাশ ছোঁয়া আত্মসম্মান। রুবি হাসতে থাকে স্বামীনের কথায়, তারপর বলে, ঠিক আছে, তেমনটাই হবে। আর ভালো কথা, সিঙ্গাপুরের ডাক্তারদের সাথে কথা হয়েছে, তারা বলেছে যত তাড়াতাড়ি যেতে পারো ততই ভালো। আলোর পাসপোর্ট করা হয়েছে? বলতে পারছি না আন্টি। আচ্ছা, ব্যবস্থা করো, আমাকে তোমাদের সুবিধা মতো জানিও, আমি আবার কথা বলবো। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে আলো ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। মাত্র গোসল সেরেছে সে, ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে রেখেছে, গায়ে একটা হালকা গোলাপি রঙের শাড়ি। ঈশিতা খেতে খেতে আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, আমি এখন বুঝতে পারছি ভাবি, ভাইয়া কেন তোমার জন্য পাগল হয়েছে। আলো কিছু না বলে চুপচাপ বসে পড়ে চেয়ার টেনে। ঈশিতা বলতে থাকে, এত সুন্দরী হয়েও তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, বেশ অবাক লাগে। আলোর চোখে মুখে ফ্যাকাশে হয়ে যায়। সে প্রসঙ্গ পাল্টাতে ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে। খাবে না তুমি? ঋতু মাথা নাড়িয়ে বলে। ভাইয়া আসুক, আমি ভাইয়ার সাথে খাবো। আলো অবাক হয়ে বলে, প্রেগনেন্ট তুমি? বেলা 2:30টার কাছাকাছি এখনো বসে আছো? ভাইয়া একা একা খেতে পারেন না। তাই বলে প্রেগনেন্ট অবস্থায় অনিয়ম? তুমি তো প্রেগনেন্ট না, তুমি অপেক্ষা করো, ভাইয়া আসলে খাও ভাবি। ঈশিতা খেতে খেতে বলে। আলো ঈশিতার দিকে তাকিয়ে থাকে। ঈশিতা হাত ধুয়ে উঠে পড়ে, আলোর দিকে না তাকিয়ে বলতে থাকে, সকাল থেকে কিছু খাইনি, তাই আমি জলদি জলদি খেয়ে নিলাম, নয়তো আমি অপেক্ষা করতাম। এখন তোমরা দুই ভাবি মিলে ডিসাইড করো কে অপেক্ষা করবে। দেখো, সাফ সাফ বলে দিলাম, একজনকে অপেক্ষা করতেই হবে। আলো ঈশিতার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে দোতলায় চলে যায়। ঋতু ঈশিতার দিকে তাকিয়ে বলে, এতে কাজ হবে? স্বামীর পাশে বসে খেলে কি স্বামীর প্রতি ভালোবাসা জন্মায়? না, অভ্যাস জন্মায়, অভ্যাস থেকে কখনো কখনো ভালোবাসা জন্মায়। ঈশিতা কথাটি বলে দোতলায় চলে যায়। ঋতু বসে খেতে থাকে। অতি সতর্কতার সাথে দরজা ঠেলে ভেতরে ঢোকে শামিন। ওই মেয়েটার অন্যকে যেভাবে দোষারোপ করার স্বভাব, আবার কি না কি বলে বসে। এভাবে হুড়মুড় করে ডাকাতের মতো ঘরে ঢুকছেন কেন? কি লুট করতে চান? ঘরে ঢুকে আজ চোখে এক পলক আলোর দিকে তাকিয়ে শামিন ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হাতঘড়ি খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে দেয়। আলোর সাথে কথা বলার বাহানা খুঁজতে থাকে সে। এক মনে একটা বইয়ে মুখ গুজে বসে আছে আলো। কিছুক্ষণ উসখুস করে বলে ওঠে, সিট কিনি ঠিক করে দিয়েছে মিস্ত্রি? হ্যাঁ। তৎক্ষণাৎ এক শব্দে জবাব দিয়ে দেয় আলো। শামিন এখন কি বলবে কিছু বুঝতে পারছে না।
মেয়েটা নিচে থেকে দুটো কথা বলে না, যেটুকু বলে তা স্বামীনের হৃদয় পোড়াতে। কিছুক্ষণ চুপ করে থেকে স্বামীন আবারও বলে। আবার সিটকিনিতে ঝামেলা হলে বলবে। আলো অবাক হয়ে বই থেকে মুখ তুলে স্বামীনের দিকে তাকায়। সিটকেনি নিয়ে পড়েছেন কেন? স্বামীন থতমত খেয়ে যায়। আলো বই সরিয়ে রেখে বিছানা থেকে নামতে নামতে বলে। হাত মুখ ধুয়ে আসুন। কোথায় আসবো? নিচে খাবার টেবিলে। হ্যাঁ তো তাতে তোমার কি? আমার ইচ্ছা মতো আমি যাব। আলো চুপ করে স্বামীনকে কিছু সময় দেখে বলে। ধেড়ে খোকা বানিয়ে রেখেছে না আপনাকে আপনার মা? একা একা খেতে পারেন না? ঢং। তোমাকে দেখতে কে বলেছে? তুমি তোমার মতো খাও দাও আরাম করো। আপনার বোনের হুকুম, কাউকে না কাউকে অপেক্ষা করতে হবে। ঋতুকে প্রেগনেন্ট অবস্থায় কিভাবে অপেক্ষা করতে দেই? স্বামীন আলোর দিকে এগিয়ে এসে আলোকে ভালো করে দেখে, তারপর নাটকীয় ভঙ্গিতে বলে। বাবা, এত ভালো হলে কবে? আলো কপাল কুঁচকে বলে। বাজে না বকে খেতে আসুন। কথাটি বলে আলো ঘুরে দাঁড়াতেই স্বামীন খপ করে আলোর হাত ধরে ফেলে। আলো সেদিকে তাকায়। স্বামীন আলোর মুখের দিকে তাকিয়ে নরম গলায় বলে। আমি কেউ পাশে না থাকলে খেতে পারি না। খেয়ে দিয়ে আমার পাশে বসে থাকবে। আমার জন্য না খেয়ে অপেক্ষা করার দরকার নেই। কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। আলো ধীরে ধীরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে নিচে চলে যায়। স্বামীন তার পিছু পিছু যায়। কতক্ষণ ঘুমিয়েছে তা সে জানে না। অনিচ্ছাকৃতভাবে ভাত ঘুম হয়ে গিয়েছে আজ। বিকেলে ঘুমিয়ে উঠলে কমসে কম 1 ঘন্টা তার লেগে যায় এটা বুঝতে যে এখন সকাল নাকি রাত। মাথার মধ্যে অদৃশ্য কোনো পোকা ভো ভো করে। বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে ঘর থেকে বের হয়। ইয়াশা মির্জা কোথাও বেরিয়েছে। ঘর থেকে বেরিয়ে দোতলার লিভিং রুমে দাঁড়িয়ে পড়ে আলো। ঈশিতা, ঋতু, সিতারা, ফুলিরা মা লিভিং রুমের সাথে লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে নিচে কিছু একটা দেখছে। আলো এগিয়ে যায় ওদের কাছে। কি হয়েছে আপু? ঈশিতা আলোর ডাকে পিছু ফিরে তাকায়। আলো এগিয়ে যায়। শান্তিনীরের পশ্চিম পাশের বাগানে লোকজন জড়ো হয়েছে। গোল করে কিছু চেয়ার পাতা। তার একটাতে বসে আছে স্বামীন, ইয়াসার, মির্জা। তার পাশে কিছু মুরব্বী শ্রেণীর লোক। প্রচুর লোকজন জড়ো হয়েছে। দুজন অল্প বয়সী ছেলে মেয়ে একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আলো ঈশিতার দিকে তাকিয়ে বলে। কি হচ্ছে এখানে? সালিশ বৈঠক। আলো অবাক হয়ে যায়। কিসের সালিশ? ওই ছেলে মেয়ে দুটোকে দেখছো, ওরা স্বামী স্ত্রী। ওই মেয়েটা নিয়মিত স্বামীর হাতে মার খায়, অথচ ওদের প্রেমের বিয়ে। তাহলে ডিভোর্স নিয়ে নিক। এখানে মেয়রের কাছে কি? মেয়র কি ডিভোর্স লয়ার? ঈশিতা আলোর দিকে তাকায়, তারপর বলে। মেয়ে তার স্বামীকে ছাড়বেও না। আলো অবাক হয়ে যায়। ঈশিতা বলতে থাকে। ওদের দুজনের বাবা মা এসেছে ভাইয়ার কাছে একটা বিহিত করে দেওয়ার জন্য। তোমার ভাইয়া কি বিহিত করবে? দেখোই না। আলো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। স্বামীন গলা উঁচু করে ছেলেটাকে ধমকে যাচ্ছে। মিলিয়ে গিয়েছে ছেলেটা। আলো এত কথা কেন বলছেন? অমন স্বামীর কান মলে দিন লোকের সামনে। লজ্জা দেওয়া দরকার উজবুকটাকে। কথাটা বলে শেষ করতে পারে না। ঈশিতা আলোর মুখ চেপে ধরে। স্বামীন সহ সালিশে থাকা প্রত্যেকটা লোক অবাক হয়ে দোতলার বারান্দার দিকে তাকায়। ঈশিতা আলোকে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। সালিশে উপস্থিত থাকা মুরব্বীরা স্বামীনের দিকে তাকিয়ে বলে। বৌমা তো তোমাকে ছাড়িয়ে গিয়েছে। অমন স্বামী বলতে তুমি কি বোঝাতে চেয়েছো? স্বামীনের কথায় ঘুরে তাকায় আলো, তারপর নিচু স্বরে বলে। সালিশে কি বিচার হয়েছে? মারতে উঠেছিলাম। বউ এসে বাংলা সিনেমার লক্ষ্মী বউয়ের মতো স্বামীকে রক্ষা করেছে। শেষবারের মতো মিলিয়ে দেয়া হয়েছে দুজনকে। আলো চুপ করে থাকে। স্বামীন বলে। বললে না তো অমন স্বামী বলতে কি বুঝিয়েছিলে তখন? খারাপ স্বামী। আলো অস্ফুট স্বরে বলে। স্বামীন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে। খারাপ স্বামীদের কান মলে দেওয়া উচিত। আর খারাপ বউদের কি করা উচিত? আলো চোখ তুলে তাকায়। স্বামীন আরেকটু এগিয়ে এসে বলে। বলো কি করা উচিত খারাপ বউদের সাথে? আলো চুপ করে থেকে স্বামীনকে পাশ কাটিয়ে চলে যায়, স্বামীনের কথার জবাব না দিয়ে। স্বামীন একা একা কিছুক্ষণ হেসে বিড়বিড় করে বলে। খারাপ বউদের শাস্তি দেওয়া উচিত।
ভালোবাসার শাস্তি। পিঠের কিছু কিছু স্থানে ঘা পুরোপুরি শুকিয়ে যায়নি। একটা মলম হাতে আলো দাঁড়িয়ে আছে। একা একা মলমটা লাগানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আচমকা স্বামীন ঘরে ঢুকতেই আলো ঘুরে দাঁড়ায়। তার পুরো মুখ অস্বস্তিতে ছেয়ে গিয়েছে। স্বামীন এক পলক আলো আর তার হাতের মলমটা দেখে নিচু গলায় প্রশ্ন করে, কাউকে ডেকে দেবো? ঈশিতা আপুকে। অস্ফুট স্বরে বলে আলো। স্বামীন ঘর থেকে বেরিয়ে গিয়ে ঈশিতাকে পাঠিয়ে দেয়। ঈশিতা আলোর ঘরে এসে বলে, ডেকেছিলে ভাবি? মলমটা পিঠে লাগিয়ে দাও। ঈশিতা এগিয়ে যায়, মলম লাগিয়ে দিতে দিতে হুট করে বলে বসে। ভাইয়াকে বললেই তো পারতে, সে লাগিয়ে দিত। আলো কপাল কুঁচকে ঈশিতার দিকে তাকায়। ঈশিতা হাসতে হাসতে বলে, রাগলে তোমাকে আরো আরো বেশি সুন্দর লাগে ভাবি। এখন ভাইয়ার সামনে যেও না, ভাইয়া আরো পাগল হয়ে যাবে। ঈশিতা হাসতে হাসতে বেরিয়ে যায়। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বারান্দায় চলে যায়। স্বামীন ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে আলোকে দেখতে না পেয়ে আলমারির কাছে যায়। আলমারি থেকে কোলবালিশ বের করে এনে বিছানার মাঝখানটাতে রাখতে রাখতে বিড়বিড় করে কোলবালিশ দুটোকে উদ্দেশ্য করে বলে, স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় পক্ষ হয়ে ঢুকতে তোদের লজ্জা করে না? আলো বারান্দা থেকে ঘরে ঢুকে স্বামীনের কাণ্ড দেখে অবাক হয়। বলে, কাকে কি বলছেন? স্বামীন থতমত খেয়ে বলে, নিজেকে। আলো কিছু না বলে বিছানায় শুতে যাবে অমনি স্বামীন বলে, তোমার পাসপোর্ট আনিয়ে রেখেছি নিজের কাছে। আলো তার দিকে তাকিয়ে বলে, কেন? কোন কাজে? সার্জারির জন্য সিঙ্গাপুর যাব আমরা। তোমার ওখানে সার্জারি হবে। আলো চুপ করে থাকে। স্বামীন বলে, তোমার শরীরের ক্ষত ভ্যানিশ হয়ে যাবে খুব শিগগিরই। আমার মনের ক্ষত? প্রশ্নটি করে আলো তাকিয়ে আছে স্বামীনের দিকে। মনের ক্ষত? তার দায়িত্ব আমি নিলাম, দেখি কি করা যায় ভাবতে দাও। স্বামী ইয়াসার মির্জাকে সময় দাও আসিয়া। বসার ঘরের সর্বত্র শৌখিনতার ছোঁয়া। আলো মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা দেখছে। বোঝাই যাচ্ছে বসার ঘরটি যে সাজিয়েছেন সে বেশ রুচিশীল একজন ব্যক্তি। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের সবটা দেখছে আলো আর স্বামীন দেখছে আলোকে। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের সবটা দেখছে আলো আর স্বামীন দেখছে আলোকে। একসময় দুজনের চোখাচোখি হয়ে গেলে স্বামীন চোখ সরিয়ে নিয়ে নিজের ফোন ঘাঁটতে শুরু করে। আলো গম্ভীর কণ্ঠে বলে, সাত সকালে কোথায় এনেছেন আমায়? আমার পরিচিত এক লোকের বাসায় বন্ধু হয়। এখানে আমার কাজ কি? তুমি আমার স্ত্রী, তাই আমার সাথে এসেছো। আলো আবারও কক্ষ পরিদর্শনে মনোযোগী হয়। হঠাৎ দেওয়ালের একটা পেইন্টিংয়ে চোখ পড়তেই আলো চোখমুখ শক্ত করে ফেলে। পেইন্টিংয়ে চুম্বনরত এক প্রেমী যুগলের অবয়ব ফুটিয়ে তুলেছে শিল্পী তার রং তুলির কারসাজি দিয়ে। এতক্ষণ বাড়ির মালিককে আলো মনে মনে যত প্রশংসা করেছিল তার রুচিবোধ নিয়ে পেইন্টিংটা দেখে সাথে সাথে সব ফিরিয়ে নিয়ে বিড়বিড় করে আলো বলে, অসভ্য। স্বামীন আলোর পরিস্থিতি আন্দাজ করতে পেরে ঠোঁট টিপে হাসে। আলো চুপচাপ বসে থাকে। ভেতর থেকে একজন 50 লোক এসে স্বামীনের সাথে হ্যান্ডশেক করে কিছু সৌজন্য আলাপ করতে থাকে। আলো লোকটাকে ভালো করে লক্ষ্য করে। লোকটার মাথার সমস্ত চুল সাদা হয়ে গিয়েছে, কিন্তু চেহারায় এখনো তারুণ্য ধরে রেখেছে বেশ। লোকটা আলোর মুখোমুখি বসে আলোর দিকে হাত বাড়িয়ে দিয়ে ইংরেজিতে আমেরিকান উচ্চারণে বলে, হ্যালো আলো, আমি ফজল রাব্বি, তোমার হাজব্যান্ডের বন্ধু। আলো বেশ অবাক হয়। এত বুড়ো লোক ইয়াসার মির্জার বন্ধু? কপাল কুঁচকে লোকটার হাতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আসসালামু আলাইকুম। স্বামীন মুগ্ধ চোখে তার বউকে দেখতে থাকে। সে আবারও নতুন করে তার বউয়ের প্রেমে পড়ে গিয়েছে। আলোর আচরণে লোকটার ঠোঁট প্রশস্ত হয়ে যায় হাসিতে। নিজের হাত ফিরিয়ে নিয়ে স্বাভাবিক গলায় বলে, ওয়ালাইকুম আসসালাম। আলো স্বামীনের দিকে তাকায়। স্বামীন তাকে কেন এখানে এনেছে বুঝতে পারছে না সে, কিন্তু সে প্রচণ্ড বিরক্ত হচ্ছে। লোকটা মৃদু স্বরে বলে ওঠে, তুমি ভীষণ সুন্দর একজন মেয়ে আলো, স্বামীন খুবই লাগে। আলো চোখ বড় বড় করে লোকটাকে দেখে। পেইন্টিংটা দেখেই বাড়ির মালিকের চরিত্র সম্পর্কে ধারণা হয়েছিল তার। এখন তো দেখছে সত্যিই এই লোকের চোখ ভাব আছে। আলো বিড়বিড় করে বলে, বুড়ো ভাম।
শামিন চমকে উঠে আলোর দিকে তাকায়, ফিসফিসিয়ে বলে ওঠে। স্টপ আরও, এখানে শুরু হয়ে যেও না। ডক্টর রাব্বি ওদের দিকে তাকিয়ে বলে, তোমরা নিজেরা কি বলছো? দেখো, রোমান্স করতে চাইলে আমাকে বলতে পারো, আমি তোমাদের প্রাইভেসির ব্যবস্থা করে দিচ্ছি। আলো লাফিয়ে উঠে দাঁড়ায়, চেঁচিয়ে বলে ওঠে। আপনি এসব কি বলছেন? শামিন আলোর হাত টেনে ধরে বসিয়ে দেয়। লোকটা মৃদু হেসে আলিজা সম্বোধনে কাউকে ডাকতে থাকে। ভেতর থেকে একজন 40 ঊর্ধ্ব বিদেশি মহিলা বেরিয়ে আসে। ফজলে রাব্বি তার দিকে তাকিয়ে ইংরেজিতে বলে, তোমাকে বলছিলাম না হানি, আমার বন্ধু শামীমের কথা? ও হচ্ছে শামিন এবং তার সহধর্মিণী আলো। আলিজা নামের ভদ্রমহিলা মুচকি হেসে আলোর দিকে তাকিয়ে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো হ্যালো। শামিন ফিক করে হেসে দিয়ে বলে, মিসেস রাব্বি, ওটা অ্যালো না, আলো। আলো মানে লাইট। আলিজা নিজেকে শুধরে নিয়ে আবারও আলোর সাথে কুশল বিনিময় করে। ফজলে রাব্বি আলোকে উদ্দেশ্য করে বলে, আলো, এই হচ্ছে আমার সহধর্মিণী আলিজা, আমেরিকা থেকে যাকে চুরি করে এনেছি আমি। আলিজা রাব্বির গাল টেনে দুষ্টুমির সুরে বলে, ও হানি, কি যে বলো না তুমি। আলো আর শামিন দুজনে চোখ বড় বড় করে রাব্বি আর আলিজা দম্পতির লুতুপুতু আলাপচারিতা দেখতে থাকে। এত বুড়ো বয়সেও দুজনে কত রোম্যান্টিক। ফজলে রাব্বি শামিন আর আলোর দিকে তাকিয়ে একটা প্রশস্ত হাসি দেয়। তারপর আলোকে বলে, শামীমের সাথে আমার কিছু কথা আছে আলো, অনেকদিন পরে দেখা তো, তুমি বরং আলিজার সাথে যাও, ও তোমাকে আমাদের গার্ডেনটা ঘুরিয়ে দেখাবে। আলো ভাবে সেটাই ভালো এখানে থাকার চেয়ে, তাই সে আলিজার সাথে চলে যায়। শামিনকে সোফায় বসার নির্দেশনা দিয়ে ডক্টর ফজলে রাব্বি নিজেও বসে পড়ে। শামিন চিন্তিত ভঙ্গিতে বলে, ওর সাথে আলাদা করে কথা প্রয়োজন হবে না। তাছাড়া বুঝবেন কিভাবে সমস্যা? বুঝে ফেলেছি। শামিন অবাক হয়। ডক্টর ফজলে রাব্বি বলে, যখন ফোনে তুমি সন্ধ্যার কথা জানিয়েছিলে আমি তখনই ধরে ফেলেছি। তাহলে ওকে নিয়ে আসতে বললেন যে? ডক্টর ফজলে রাব্বি মৃদু হেসে বলে, আমি আর আলিজা রুবির মুখে তোমার এত এত প্রশংসা শুনেছি যে আমাদেরও খুব ইচ্ছা হলো ওই ভাগ্যবতীকে দেখার, যে শামীম ইয়াশা আর মির্জার মন চুরি করেছে। তাই তোমাদের দুজনকে ডেকে নিয়ে আসলাম। শামিন ম্ল্যান হাসে। ডক্টর ফজলে রাব্বি বলে, শোনো শামিন, অযথা চিন্তা করো না, তোমাকে যেটা করতে হবে তা হলো তোমার স্ত্রীকে জীবনমুখী করতে হবে। জীবনমুখী? ওকে বোঝাতে হবে ও কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তুমি মুহূর্তে ওর গুরুত্ব ওর চোখে দেখিয়ে দেবে। তুমি বুঝতে পেরেছো আমার কথা? শামিন কিছুক্ষণ ডক্টর ফজলে রাব্বির দিকে তাকিয়ে থেকে মাথা নাড়ায়। এখানে কেন এনেছিলেন? এখানে কি কাজ? শামিনের মুখের দিকে তাকিয়ে আছে আলো। শামিন ড্রাইভ করতে করতে বলে, একটা বিশেষ কাজে। আমার ওই বন্ধুটি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। সে একটা এজেন্সি খুলতে যাচ্ছে নারীদের কল্যাণে, সেই ব্যাপারেই কথা বলতে। ভাবলাম তুমি গৃহবন্দী হয়ে পড়ে আছো, তোমাকে কোথাও নিয়ে যাই। তা গার্ডেন কেমন লাগলো? বসে বসে দোল খাচ্ছিলে দোলনায় দেখলাম। ভালো লেগেছে। শুকনো গলায় জবাব দেয় আলো। শামিন বলতে থাকে, একজন 50 ঊর্ধ্ব বুড়ো আমার বন্ধু কিভাবে হলো? অস্বাভাবিক লাগছে না তোমার কাছে বিষয়টা? না। আলো ঠান্ডা গলায় বলে। শামিন বলে, কেন? কারণ আপনিও তো বুড়ো। শামিন হুট করে গাড়ির ব্রেক কষে দেয়। আলো ভাবলেশহীনভাবে বসে আছে। শামিন হতবাক হয়ে আলোর দিকে তাকিয়ে বলে, আমি বুড়ো? হ্যাঁ, 32 বছর কি কম নাকি? বুড়োই তো। আপনার আর আমার বয়সের ব্যবধান জানেন? 6 বছর। আমার বার্থ সার্টিফিকেটের বয়স ধরলে 8 বছর। 6 বছর কোনো ব্যবধান না, এটা পারফেক্ট। শামিন দৃঢ়ভাবে বলে, তাই না ছাই? আপনি বুড়ো আর আমি এখনো 6 বছর পর বুড়ি হব। ব্যবধান না, অনেক ব্যবধান। শামিন দাঁতে দাঁত চেপে বলে, তোমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে আমি বুড়ো? আমার চুল পেকেছে? আমার শ্বাসকষ্ট রোগ আছে? আমার স্কিন কুঁচকে গিয়েছে? তুমি জানো, এখনও ক্লাস 11-এর মেয়েরা আমাকে সপ্তাহে 2টো প্রেমপত্র পাঠায়। তোমাদের কলেজেরই তো ওগুলো। আলো সরু চোখে শামিনের দিকে তাকিয়ে বলে, খুব আনন্দ হয় তখন, তাই না? নিজের পুরুষ মন গর্বে ভরে যায়। শুনুন,
ওইসব মেয়েদের রুচিতে সমস্যা। স্বামীর হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে। সব মেনে নেওয়া যায়, কিন্তু কিন্তু স্বামীন বুড়ো, এটা সে কোনোভাবেই মানবে না। এত বড় কথা বলে অপমান করে দিল এই মেয়েটা। বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে স্বামীনের। মুখ ভার করে স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে আছে। আলোর এখন বেশ হাসি পাচ্ছে স্বামীনের অবস্থা দেখে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে ঠোঁট টিপে হাসছে। বরাবরের মতো অপমান হজম করে নিয়ে স্বামীন গাড়ি স্টার্ট করে। আলো কিছুক্ষণ ঠোঁট টিপে হেসে নিয়ে হুট করে বলে ওঠে, 5 বছরের ব্যবধান ভুল বলেছি? স্বামীন কপাল কুঁচকে ড্রাইভ করতে থাকে। এত বড় অপমান করে এখন সেধে সেধে কথা বলতে এসেছে। আলো মনে মনে ভাবে লোকটা হয়তো বেশি অপমানিত হয়েছে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, 4 বছরের ব্যবধান। স্বামীন নিশ্চুপ। আলো বলতে থাকে, না না, 3 বছরের ব্যবধান। না, 2 বছরের ব্যবধান। আরে না না, 1 বছরের। স্বামীন চুপ করেই থাকে। আলো বলে ওঠে, আরে কোনো ব্যবধানই নেই, আমার বয়সও 32 বছর। স্বামীন আবারও ব্রেক কষে আলোর দিকে তাকায়। আলো চুপচাপ বসে থাকে। স্বামীন গম্ভীর কণ্ঠে বলে, চুপ করে বসে থাকবে একেবারে? ওই ঠোঁট নেড়ে আর একটা কথা বলে আমাকে কষ্ট দিলে আজ ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। অন্য সময় হলে আলো মুখে মুখে উত্তর দিয়ে দিত, কিন্তু এইমাত্র স্বামীনের কথায় সে কিছুটা ঘাবড়ে গিয়েছে, তাই চুপচাপ বসে থাকে। স্বামীন গম্ভীর মুখে আবারও গাড়ি স্টার্ট করে। সকাল থেকেই বৃষ্টি। আলো বৃষ্টি খুব একটা পছন্দ করতো না, কিন্তু এখন বৃষ্টিময় দিন তার খুব একটা খারাপ লাগে না। সারাদিন শাড়ি চুড়ি পরে ঘরেই তো পরে থাকে সে। জানালা দিয়ে বৃষ্টি দেখতে তার বেশ লাগে। ভাবি আসবো? সীতারা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আলো ঘুরে দাঁড়িয়ে বলে, এসো। সীতারা একটা ঝুড়ি নিয়ে ঘরে ঢুকেছে। আলোর দিকে তাকিয়ে বলে, ভাইজানের জামা কি কি ধুতে হবে দিন ভাবি? ওয়াশিং মেশিনে দিব? আলো অবাক হয়ে বলে, তোমার ভাইজানের কি কি ধুতে হবে তা আমি কিভাবে জানবো? সীতারা আলোর থেকেও বেশি অবাক হয়ে যায়। আলোকে সে দায়িত্ব জ্ঞানহীন স্ত্রী হিসেবে জানে, কিন্তু স্বামীর প্রতি এতটাই উদাসীন যে সামান্য তথ্যটুকুও দিতে পারছে না। ঈশিতা ঘরে ঢোকে। একবার সীতারা আর একবার আলোর দিকে তাকিয়ে সবটা বুঝতে পেরে সীতারাকে বলে, ভাইয়ার যা ধুতে হবে তা ডান পাশের আলমারিতে রাখে, ভুলে বসে আছো নাকি? সীতারা স্বামীনের জামা কাপড় নিয়ে যায়। আলো দাঁড়িয়ে আছে। ঈশিতা আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া স্বামী হিসেবে তোমার মন জয় করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আর এদিকে তুমি নিজেকে কারোর বিবাহিতা স্ত্রী ভাবছো না। ভাইয়া একা একা সম্পর্কটাকে কি সুন্দর বয়ে নিয়ে যাচ্ছে। কতটা যত্ন করে তোমাকে, আমি আমার ভাইয়াকে নিয়ে গর্ব করি। আলো কিছুক্ষণ চুপ করে থেকে শুকনো গলায় বলে, আচ্ছা, কাল থেকে তার জামা কাপড় আমি ধুইয়ে দেব। ঈশিতা কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে চলে যায়। আলো বিছানায় চুপচাপ বসে থাকে। আসলেই কি সে ভুল করছে? কবির আলমগীরের বাসভবনে পার্টির মিটিং বসেছে আজ। পার্টির সভাপতি কবির আলমগীর সবার সাথে আলোচনা শেষ করে এসে স্বামীনের সামনে বসে। স্বামীন তার দিকে তাকিয়ে আছে। কবির আলমগীর বলে, তুমি কি বুঝতে পারছো কতটা নাকানি চুবানি খেয়েছি, কতটা নাকানি চুবানি খাইয়েছো তুমি আমাদের? তোমার মতন এমন একজনের কাছ থেকে এরকম আশা করিনি স্বামী। স্বামীন চুপ করে থাকে। অন্যরাও সবাই চুপচাপ। কিছুক্ষণ পরে গম্ভীর কণ্ঠে স্বামীন বলে ওঠে, দলে আমার স্থান আছে কি নেই সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হোক। এমনিতেও আমার কাছে দেশের সেবা করাটা মুখ্য বিষয়, কোনো দলের পৃষ্ঠপোষকতায় থাকাটা নয়। কবির আলমগীর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, দল তোমাকে রেখেছে, তোমার মতন ডেডিকেটেড লোক কজনই বা আছে বলো? স্বামীন চুপ করে বসে আছে। কবির আলমগীর বলতে থাকে, এসব কি বউয়ের জন্য হয়েছে তোমার? আলমের মেয়ে আমাদের বৌমার জন্য? স্বামীন কোনো কথার জবাব না দিয়ে তাকিয়ে আছে শুধু। কবির আলমগীর বলে, মেয়ে মানুষকে দুর্বল প্রজাতির ভাবা স্বামীন। ইয়াসারের এহেন পরিণতি খুবই অবাক করছে আমাকে। বউয়ের প্রতি অল্প কদিনে বেশ দুর্বল হয়ে গিয়েছ দেখছি, বেশ বউ পাগল হয়েছ। স্বামীন ম্লান হেসে বলে, সব কিছু আপনাদের দেখেই তো শিখেছি আঙ্কেল।
কবির আলমগীর থতমত খেয়ে যায়। শামীন সালাম জানিয়ে উঠে দাঁড়ায়। পার্কিং লটে এসে দেখা হয়ে যায় কবির আলমগীরের ভাগ্নি জুয়ের সাথে। খুবই ছোটখাটো একটা পোশাক পরে উশৃঙ্খলভাবে হেঁটে আসছে। শামীন কপাল কুঁচকে চোখ সরিয়ে নেয়। ঋতুর পায়ের নখের যোগ্যতা নেই এই মেয়েটার, ফালতু মেয়ে। দুপুরে শামীন কাক ভেজা হয়ে বাড়িতে ফেরে। ঘরে ঢুকে আলমারি থেকে তোয়ালে বের করে মাথা মুছতে থাকে। আলো দাঁড়িয়ে যায়। শামীনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমতা আমতা করে বলে, গাড়ি থাকতে এত ভিজেছেন কিভাবে? শামীন আলোর প্রশ্ন শুনে অবাক হয়। এ আবার আগ বাড়িয়ে শামীনের কথা জানতে চাইছে কেন? সূর্য কোন দিকে উঠেছে আজ? সারাদিন তো এমন ভাব করে যেন শামীনকে সে দেখতেই পায় না। শামীন অদৃশ্য কেউ। স্বাভাবিক গলায় শামীন বলে, আজ বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, দলের সাথে ভিজে ভিজে গাছ লাগিয়েছি শহরের বিভিন্ন সড়কের পাশে। আলো চুপ করে থাকে। শামীন নরম গলায় বলে, খেয়েছো? আলো মাথা নাড়ায়। শামীন হাঁচি দিতে দিতে তোয়ালে রেখে ওয়াশরুমে ঢোকে। বিকেলের দিকে বৃষ্টি চলে গিয়েছে। আকাশটা ভীষণ সুন্দর হয়ে উঠেছে। আলো বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের ওই সৌন্দর্য উপভোগ করতে থাকে। শামীন অসময়ের বৃষ্টিতে যখন ভিজছিল তখনই বেশ বুঝতে পেরেছিল গায়ে জ্বর আসতে চলেছে। শামীনের ধারণা ঠিক, তার গায়ে বিকেলের দিকে জ্বর এসেছে। আজ বিকেলে পার্টি অফিসে মিটিং ছিল, সে যেতেই পারেনি। বিছানায় কিছুক্ষণ শুয়ে থেকে উঠে বসে। আলোকে কোথাও দেখতে না পেয়ে শামীন বিছানা থেকে নামে। খুবই বিরক্তিকর এই বউটা। শামীনকে এড়িয়ে থাকতে পারলেই যেন বাঁচে। কেন? শামীন কি তাকে খেয়ে ফেলবে নাকি? শরীর কাঁপছে, চোখ জ্বালা করছে, নাক দিয়ে গরম নিঃশ্বাস বের হচ্ছে। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ড্রয়ার থেকে একটা প্যারাসিটামল বের করে খেয়ে নেয়। ঈশিতা বাড়িতে নেই। ঋতুকে ডাকবে, কিন্তু মেয়েটা নিজে অসুস্থ হয়ে কত দিক সামলাবে। হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠলে শামীনের হাত থেকে গ্লাসটা পড়ে যায় নিচে। মেঝের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শামীন ঝুঁকে বসে। নিজেই পরিষ্কার করতে থাকে কাচের টুকরোগুলো। আলো কিছু একটা ভাঙার আওয়াজ শুনেও দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর কি মনে করে হনহন করে ঘরের দিকে যায়। বারান্দার দরজা থেকে আলোর আকস্মিক আগমনে শামীন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ততক্ষণে আলো কাচের টুকরোটাতে পা দিতেই যাচ্ছিল, হঠাৎ মৃদু আর্তনাদ শোনা যায়। কয়েক মুহূর্ত কেটে যায়। আলো চোখ বড় বড় করে শামীনের দিকে মাথা নিচু করে তাকিয়ে আছে। যন্ত্রণায় ফর্সা মুখটা নীল রঙের হয়ে গিয়েছে শামীনের। ধীরে ধীরে আলো বুঝতে পারে তার পা শামীনের হাতের উপর। পেছের দিকে তাকিয়ে কাঁচের টুকরোগুলো দেখতে পেয়ে লাফিয়ে পিছিয়ে যায় আলো। শামীন নিজের ডান হাতের পিঠের দিকে তাকিয়ে আছে। কাঁচের টুকরো ঢুকে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে হাতটা, রক্ত ঝরছে খুব। আলো যখন কাচের টুকরোটাতে পা দিতে যাচ্ছিল তার আগে শামীন নিজের হাত রেখে দেয়। আলোকে সতর্ক করার সময়টুকু যে তখন ছিল না। বড় বড় নিঃশ্বাস নিয়ে শামীনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ আলো। শামীন গায়ে জ্বর নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ায়। আলোর দিকে তাকিয়ে ম্লান হেসে বলে। আলো এগিয়ে আসে। হতভম্ব হয়ে শামীনের হাতের দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ। তারপর নরম গলায় বলে, আমাকে সতর্ক করলেই তো পারতেন। সময় দিয়েছো? তাই বলে নিজের হাত রেখে দেবেন? কি প্রমাণ করতে চাচ্ছেন বলুন তো? শামীন চুপ করে থাকে। আলো আলমারি থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে শামীনকে বলে, বিছানায় বসুন। শামীন চুপচাপ বাধ্য ছেলের মতো বিছানায় বসে। তীব্র যন্ত্রণা হচ্ছে তার হাতে। আলো শামীনের ক্ষতটার দিকে তাকিয়ে থেকে বলে, আমার মনে হচ্ছে একজন ডক্টর ডাকলেই ভালো হবে। শামীন কিছু বলছে না, বলতে পারছে না। যন্ত্রণার তীব্রতা বাড়ছে বেশ। আলো উঠে গিয়ে ঋতুকে ডেকে আনে। ইলহাম ততক্ষণে বাড়িতে ফিরেছে। খুব কাছে থেকে একজন ডক্টর ডেকে আনলে সে এসে শামীনের হাত ড্রেসিং করিয়ে দিয়ে চলে যায়। ঈশিতা এসে ভাইয়ের এমন ক্ষত দেখে উৎকণ্ঠা নিয়ে কিছুক্ষণ চেঁচামেচি করে। তারপর আলোর সামনে এসে দাঁড়িয়ে নিচু স্বরে বলে, তুমি করনি তো কিছু ভাবি? আলো অবাক হয়ে বলে, আমি একজনের হাতে কাচের টুকরো ঢুকিয়ে দিব? দিতেও পারো, তোমাকে বিশ্বাস নেই। আমার ভোলা ভালা ভাইটা মুখ ফুটে কিছু বলবেও না।
আলো খুব বিরক্ত হয় ঈশিতার এমন বাচ্চা সুলভ কথাবার্তায়। ইদানিং বেশ ঝোল টেনে কথা বলে ভাইয়ের। বাংলার তথাকথিত ননদগুলোর রূপ ধারণ করেছে। কোনোদিন না জানি আলোর চুলের মুঠি ধরে। ঈশিতা গিয়ে একটা প্লেটে ভাত এনে তার আদরের ভাইয়াকে খাইয়ে ঔষধ খাইয়ে দিয়ে চলে যায়। আলো দূরে দাঁড়িয়ে দেখতে থাকে এসব। একটা গভীর নিঃশ্বাস ফেলে ভাবে, সব দোষ ভাইয়ের আদরের বোন তার ঘাড়েই ফেলতে চাইলো। তার কি দোষ? সে কি বলেছিল ইয়াসার মির্জাকে হাতে রাখতে? তার এই বদ লোকটা সবসময় মাসুম প্রমাণিত হয় সবার কাছে। যত দোষ শেষে হয় আলো ঘোষের। রাত তখন 1:30 ছাড়িয়ে গিয়েছে। মৃদু কোনো আওয়াজে আলোর ঘুম ভেঙে যায়। অন্ধকারে কিছু বুঝতে না পেরে সুইচ টিপে বেড সাইজের টেবিল ল্যাম্প জেলে দিয়ে উঠে বসে। পাশে ফিরে স্বামীনের দিকে তাকাতেই থমকে যায় সে। লম্বা মানুষটা কেমন গুটিসুটি মেরে শুয়ে আছে, কিছু একটা বিড়বিড় করছে। আলো কিছুক্ষণ স্বামীনের দিকে তাকিয়ে থেকে সংকোচের সাথে বলে ওঠে, শুনছেন কোনো সমস্যা? স্বামীন কোনো সাড়া দেয় না, বিড়বিড় করতে থাকে। আলো অনেকটা জড়তা নিয়ে ধীরে ধীরে হাতটা বাড়িয়ে এক আকাশ সমান সংকোচ দমিয়ে রেখে স্বামীনের কপালে রাখে। মুহূর্তেই চমকে ওঠে সে। আগুনের থেকে কম নয় তাপমাত্রা। কি করবে কিছু বুঝতে না পেরে ঘরের দরজা খুলে ইলহামের ঘরের দিকে যায়। দরজা খুলে ঋতু অবাক চোখে আলোকে দেখে। আলো নরম গলায় বলে, ওনার গায়ে অনেক জ্বর। ঋতু চুলে খোপা করতে করতে স্বামীনের ঘরে যেতে যেতে বলতে থাকে, বিকেলে অনেক জ্বর ছিল, যখন হাত কেটেছে তখনই বুঝেছি জ্বরের বাপ আসতে চলেছে। থার্মোমিটার দিয়ে জ্বর মেপে ঋতুর চক্ষু চড়ক গাছ। আলোর দিকে তাকিয়ে বলে, কি সাংঘাতিক! আলো কিছুটা ঘাবড়ে গিয়ে স্বামীনের মুখের দিকে তাকায়। ঋতু ছোটাছুটি করে একটা বাটি এনে স্বামীনের মাথায় জলপট্টি দিতে থাকে। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, এই বডি দেখলেই ভেবো না এরা শক্তপোক্ত। এরা সব ভাই বোন খুবই নাজুক। জ্বর হলে খুব সহজে কাবু হয়ে যায়, পুরো বাচ্চাদের মতো হয়ে যায়। আমাদের শাশুড়ি মারা যাওয়ার পরে প্রত্যেকবার এক একজনের জ্বর হলে আমি হিমশিম খেয়ে যাই। আমি কত যে নির্ঘুম কাটিয়েছি তার কোনো ইত্যা নেই। বাচ্চাদের মতো সামলাতে হয় এদের। আলো চুপচাপ ঋতুর দিকে তাকিয়ে বলে, তুমি খুব ভালো মেয়ে ঋতু, একেবারে মহিয়সী। ঋতু লজ্জা পেয়ে যায়। ঈশিতা ঘুম ঘুম চোখে স্বামীনের ঘরে ঢুকে আলোকে বলে, মেজু ভাবিকে দিয়ে এসব করাচ্ছ কেন? স্বামীটা কার? আলো চুপ করে তাকিয়ে থাকে ঈশিতার দিকে। তারপর বলে ওঠে, তুমি ইদানিং আমার সাথে এমন কেন ব্যবহার করো ঈশিতাপু? ঈশিতা হাসি চাপিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলে, সম্পর্কটা ভুলে গিয়েছো? ননদ হই তোমার। তারপর ঋতুর দিকে তাকিয়ে বলে, ইহান উঠে গিয়েছে ঘুম থেকে, কাঁদছে। তুমি যাও মেজো ভাবি, বড় ভাবি করবে এসব। ঋতু কিছুক্ষণ আলোর মুখের দিকে তাকিয়ে থেকে চলে যায়। ঈশিতা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে আলোকে বলে, এ শুয়ে আছে জানো আমার মা বাবা। তুমি তার প্রতি একটু দরদ দেখাও, আমি তোমাকে আজীবন মাথায় তুলে রাখবো ভাবি। ধীর পায়ে ঈশিতা চলে যায়। আলোর ঘরের দরজা বন্ধ করে বিছানায় কিছুক্ষণ বসে থেকে স্বামীনের দিকে তাকায়। তখনও প্রলাপ বকে যাচ্ছে স্বামীন। একটা গভীর নিঃশ্বাস ফেলে আলো তার দিকে এগিয়ে যায়। মাথার কাছে কিছুটা দূরত্ব নিয়ে বসে স্বামীনের মাথায় জলপট্টি দিতে থাকে। এইবার বেশ ভালো করে স্বামীনকে লক্ষ্য করে আলো। বেশ সুদর্শন লোকটা। ক্লাস 11-এর মেয়েরা এমনি এমনি লাভ লেটার দেয় না তাকে। অবশ্যই এরা 4 ভাই বোনই দেখতে শুনতে ভালো। এদের মধ্যে ইসমাম একটু বেশিই সুন্দর। ইসমামের কথা মনে পড়তেই আলোর চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। স্বামীনের মুখের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে ভাবে, এই লোকটা তার ভাই বোনদের নিজের থেকেও বেশি ভালোবাসে। জান বের করে দেয় ভাই বোনদের জন্য। এই লোক যদি কখনো জেনে যায় সে তার আদরের ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করেছে, তাহলে নিশ্চয়ই বেশ কষ্ট পাবে লোকটা। আলোর হঠাৎ খুব আফসোস হচ্ছে স্বামীনের কথা ভেবে। চলপট্টি দিতে দিতে স্বামীনকে ভালো করে দেখতে থাকে আলো। লোকটা যতই ত্রুটিপূর্ণ হোক না কেন, একটা কথা আলোর স্বীকার করতেই হবে, লোকটা একজন পারফেক্ট ফ্যামিলি ম্যান। এত অল্প বয়সেই একটা সংসারের সবার নিরাপত্তা নির্ভরতার জায়গা। এদের ভাই বোনদের বন্ডিং সত্যিই প্রশংসনীয়।
শামিন বিড়বিড় করে কিছু বলছে। আলো কৌতূহল বশত একটু ঝুঁকে যায় শামিনের দিকে। সে স্পষ্ট শুনতে পায় শামিন বিড়বিড় করে তার মাকে ডাকছে। আলো বেশ অবাক হয়, এত বড় একজন লোক অথচ এখন মনে হচ্ছে এর বয়স 8 বছর। চোখ ঘুরিয়ে আলো শামিনের হাতের ব্যান্ডেজের দিকে তাকায়। লোকটা অমন কাণ্ড করে তখন কি প্রমাণ করতে চাইলো আলো জানে না। আলোর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তখনই শামিনের প্রেমে পড়ে যেত। হুট করে কিছুটা সংকোচ নিয়ে আলো শামিনের ব্যান্ডেজের ওপর দিয়ে হাত ছুঁয়ে দিতেই শামিন জ্বরের ঘোরে আলোর হাত আঁকড়ে ধরে। আলো চমকে উঠে তাকায় শামিনের দিকে। লোকটা কি স্বাভাবিক? তবে শামিন স্বাভাবিক না। আলোর হাত নিজের বুকের সাথে আঁকড়ে ধরে বিড়বিড় করে যাচ্ছে। ভাবছে হয়তো মায়ের হাত আঁকড়ে ধরেছে। আলো হাত ছাড়িয়ে নিতে চাইলে শামিন ছাড়ে না। কিছুক্ষণ শামিনের মুখের দিকে তাকিয়ে থেকে খানিকটা ঝুঁকে আলো অস্ফুট স্বরে বলে, শুনছেন, আমি আপনার মা নই, হাতটা ছাড়ুন। শামিন ছাড়ে না। আলো দেখতে পায় জ্বরের তীব্রতায় শামিনের বন্ধ চোখের কার্নিশ পেয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়ছে। হঠাৎ কেন জানি আলোর নিজের হাত ছাড়িয়ে নিতে মন সায় দিল না। শামিনের উত্তপ্ত শরীরের উষ্ণতায় আলোর হাত গরম হয়ে গিয়েছে। তবুও আলো চুপচাপ বসে রইল শামিনের মুখের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পরে অস্ফুট স্বরে বলে ওঠে, আপনি আসলে কেমন লোক ইয়াসার মির্জা? আমার কি আপনাকে আগ্রহ নিয়ে জানা উচিত?